প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে শ্রমবাজার চালুর আশা, চীনের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে বাণিজ্য, প্রতিরক্ষা সহ নানা বিষয়ে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর সহ ৬৪ ব্যক্তি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা, নিরপেক্ষ তদন্তের আহ্বান। এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%, জমার পরিমাণ বেড়ে হয়েছে ১২,৭৬৩ কোটি টাকা। বদলে যাচ্ছে সুন্দরবনের দৃশ্যপট, কোস্টগার্ডের অভিযানে কোন ঠাসা বনদস্যুরা, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। চুক্তি অনুযায়ী ইরানের বন্দর থেকে অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র। ৬০ দিন হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ট্রানজিট ফি নেবে না তেহরান। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়, সেখান থেকে যাবেন চীন। আশা করা হচ্ছে এই সফরে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কের নতুন দ্বার উন্মোচন হবে। বিশেষ করে মালয়েশিয়াতে বন্ধ থাকা শ্রমবাজার ফের চালু সহ বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে গুরুত্ব পাবে। আর চীন সফরে গুরুত্ব পাবে বাণিজ্য, প্রতিরক্ষা সহ নানা বিষয়ে। বড় অবকাঠামো প্রকল্পের পাশাপাশি সই হতে পারে ১৫টি সমঝোতা স্মারক। প্রধানমন্ত্রীর এই দুই দেশ সফরকে কূটনীতি, ভূ রাজনীতি সহ সামগ্রিকভাবে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত, চীন সহ বেশ কয়েকটি দেশ থেকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ পান তারেক রহমান। এরপর আলোচনা চলে প্রথম কোন দেশ সফর করবেন তিনি। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়া, সেখান থেকে চীন। ২১ ও ২২ জুন মালয়েশিয়া এবং ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত চীন সফর করবেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে এই সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বলা হচ্ছে মালয়েশিয়াও চীনের সাথে সম্পর্কের গতি আরও বাড়বে। বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জটিলতার অবসান ও বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়ানোর ক্ষেত্র তৈরি হবে। বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির তালিকায় চতুর্থ দেশ মালয়েশিয়া। তবে গত প্রায় ২ বছর ধরে সিন্ডিকেট সহ বিভিন্ন কারণে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ। এই সফরে সেই জটিলতা কাটবে বলে আশা করা হচ্ছে। আলোচনা হবে অবৈধ শ্রমিকদের বিষয়ে। অন্তত ১১,০০০ বাংলাদেশি শিক্ষার্থী আছেন মালয়েশিয়ায়। শিক্ষা খাতে সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পাবে সফরে। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে আছে যথেষ্ট কৌতূহল। বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে চীনের সাথে প্রায় ১৫টির মতো সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি, বাংলাদেশে প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতু, তিস্তা মহাপরিকল্পনা, যমুনায় আরেকটি সেতু, বাংলাদেশে চীনা অর্থনৈতিক অঞ্চল নিয়েও হবে গুরুত্বপূর্ণ আলোচনা। চীন সফরে বৈদ্যুতিক গাড়ি নির্মাণে বিনিয়োগ ও প্রযুক্তি সহায়তা চাইবে বাংলাদেশ। এছাড়া কৃষি প্রযুক্তি হস্তান্তরেও চীনকে প্রস্তাব দেওয়ার পরিকল্পনা আছে বাংলাদেশের। সম্প্রতি চীন ঘুরে এসেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রধানমন্ত্রীর এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু থাকবে বলে জানালেন তিনি। আমরা শুধুমাত্র অর্থনৈতিকভাবেই না, এখানে সড়ক পথেরও যাতায়াতের ব্যবস্থা করা যায়। কুনমিং থেকে মায়ানমার হয়ে চট্টগ্রাম, কক্সবাজারে এসে ঢুকতে পারে একটা রাস্তা। তো যখন সড়ক যোগাযোগ স্থাপন হবে, তখন তো চাইনিজ ফ্রেন্ডদের সাথে আমাদের সম্পর্ক আরও বেশি উন্নয়ন ঘটবে। বাংলাদেশের উন্নয়নের স্বার্থে চাইনিজদের অ্যাসিস্ট্যান্স চাওয়াটা, সেই ক্ষেত্রে দল মতের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র ব্যবস্থায় আমরা একটা ঐক্যমতে পৌঁছতে পারি। আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী চায়না যে ভিজিট করবেন, এই যে সুদৃঢ় সম্পর্কটা, সেটা আরও বেশি সুদৃঢ় হবে। প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য প্রধানমন্ত্রী মালয়েশিয়া বেছে নেওয়াকে ইতিবাচক বলছেন বিশ্লেষকদের কেউ কেউ। তাদের মত, মালয়েশিয়া চীন সফর কূটনৈতিক বিবেচনায়ও ভারসাম্যপূর্ণ। মালয়েশিয়া আর চীনের তো এক না, দুটো একেবারেই আলাদা। হয়তো মালয়েশিয়ায় যাওয়ার পিছনে এটাও থাকতে পারে যে একটু ডাইলিউট করা, যে না, প্রথম দেশ তো চীন না, প্রথম দেশ মালয়েশিয়া গেছে ইত্যাদি। কিন্তু সবার চোখ আমার মনে হয় থাকবে চীনের উপরে। চ্যালেঞ্জটা হলো যে কোন নেগোসিয়েশনের মাধ্যমে এবং আমরা কতখানি লাভ করতে পারি, সেইগুলো দেখা। তো আমি মনে করি যে এই প্রথম সফরে এই সফলতাটা না আসার কোনো কারণ নেই। সবকিছু ছাপিয়ে সহযোগিতা বৃদ্ধির অনেক ক্ষেত্র তৈরি হবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে। পাশাপাশি অক্ষুণ্ণ থাকবে দেশের স্বার্থ, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ দেশি বিদেশি মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এক দশকের বেশি সময় তদন্ত শেষে প্রস্তুত করা এই অভিযোগপত্র তদন্তে বড় অগ্রগতি বলে মনে করে সংস্থাটি। বিশেষজ্ঞরা বলছেন, রিজার্ভ চুরির ঘটনায় কেউ ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে কিনা তার তদন্ত করতে হবে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির একটি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা, যা আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় বিশ্বজুড়ে বেশ আলোচনা সৃষ্টি করে। পরে শুরু হয় তদন্ত। বিভিন্ন সময় প্রযুক্তিগত দুর্বলতা, নিরাপত্তার ঘাটতি এবং তদারকির প্রশ্ন ওঠে। যদিও ঘটনার এক দশক পরে অবশেষে অভিযোগপত্রের খসড়া প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রায় 10,000 পৃষ্ঠার এই খসড়া অভিযোগপত্র চূড়ান্ত আইনি মতামতের জন্য পাঠানো হয়েছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে। তদন্তে মোট 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পাওয়া গেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, সাবেক ডেপুটি গভর্নর, সাবেক নির্বাহী কর্মকর্তা এবং দেশি বিদেশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। ঘটনার সূত্রপাত 2016 সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে $101 মিলিয়ন স্থানান্তরের চেষ্টা চালায় হ্যাকাররা। এর মধ্যে ফিলিপসের একটি ব্যাংকের 4টি হিসাবে চলে যায় $81 মিলিয়ন। তবে শ্রীলঙ্কায় পাঠানোর চেষ্টা করা $20 মিলিয়ন আটকে যায় বানানজনিত ত্রুটিতে। পরবর্তীতে বাংলাদেশ কিছু অর্থ পুনরুদ্ধার করতে সক্ষম হলেও ফেরানো যায়নি বড় অংশ। তদন্ত কর্মকর্তারা বলছেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে আইনি পরামর্শ পাওয়ার পর আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে। আমাদের দিক থেকে আমরা রেকর্ডপত্র ভিত্তিক আমরা যাচাই বাছাই করে যাদের ইনভলভমেন্ট পাওয়া গেছে আমরা তাদের ম্যাটারেই আমরা চিন্তা করছি। তো শেষ পর্যায়ে আমরা আমাদের তো চেষ্টা থাকবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা যোগ্য আদালতে দাখিল করার জন্য। সিআইডি দেয়া অভিযোগপত্রে বাংলাদেশের 10 জন ছাড়াও ফিলিপসের 36, ভারতের 4, চীনের 3, নর্থ কোরিয়ার 2, জাপানের 1 ও শ্রীলঙ্কার 8 জন রয়েছেন। তদন্তের স্বার্থে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। চূড়ান্ত রিপোর্টে কি আসে দেখা যায় এবং তারপর যখন বিচার কার্য চলার পর চূড়ান্ত যে রায় আসবে তার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক অবশ্যই একটা স্বস্তির জায়গায় আসবে, কারণ এটা বাংলাদেশ ব্যাংকের জন্য ইমেজের জন্য একটা বড় হুমকি স্বরূপ ছিল। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনাটি রাজনৈতিক বিবেচনায় না নিয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে। রিজার্ভ চুরির মাধ্যমে কেউ ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন কিনা, বাংলাদেশে কোনো ধরনের যোগসাজশ ছিল কিনা, আমাদের কোনো ধরনের কারিগরি দুর্বলতা রয়েছে কিনা, আমাদের এটার উন্নয়নের জন্য ভবিষ্যতে কি করণীয় হতে পারে সেই বিষয়গুলো আমার মনে হয় যে ভবিষ্যতে আসবে। পুরো বিষয়টিকে যাতে নিরপেক্ষভাবে দেখা হয়, কোনোভাবে যেন রাজনৈতিকভাবে বিষয়টিকে বিবেচনা না করা হয়। দেশের আর্থিক নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা এবং এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমানো টাকার পরিমাণ আবারও ব্যাপক হারে বেড়েছে। 2025 সালে এই আমানতের পরিমাণ 41% বেড়ে দাঁড়িয়েছে 83 কোটি 41 লাখ সুইস ফ্রাঙ্ক, যা দেশীয় মুদ্রার প্রায় 12,763 কোটি টাকা। 2024 সালে এর পরিমাণ ছিল প্রায় 59 কোটি সুইস ফ্রাঙ্ক। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক এর বার্ষিক পরিসংখ্যান প্রকাশ করেছে। ব্যাংকের তথ্য অনুযায়ী গত 4 বছরের মধ্যে এটি সর্বোচ্চ আমানত এবং 2021 সালের পর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। গত বছর অন্তর্বর্তী সরকারের একটি শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় $236 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে, যার বড় অংশই গেছে বিভিন্ন ট্যাক্স হ্যাভেন বা কর স্বর্গে। এবার সংসদ উত্তপ্ত হলো ঋণখেলাপি ইস্যুতে। এ নিয়ে পাল্টাপাল্টি যুক্তি দেন নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ইস্যু ঘিরেও সংসদে তর্ক বিতর্ক হয়েছে। জামায়াতের এক এমপির দাবিকে কেন্দ্র করে আন্দালিব রহমানের মন্তব্যে সংসদে উত্তেজনা দেখা যায়। আর স্পিকার বলেন, এমন বক্তব্য অন্যদের জন্য অসম্মানজনক। এদিকে সংসদের আলোচনায় বাদ যায়নি পরকীয়া ও মুতাবিয়ের বিষয়টিও। বিসমিল্লাহির রহমানির রহিম।
বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনের শুরুতেই জামায়াতের এমপিদের সংসদে দাঁড়িয়ে মাইক্রোওয়েভ ও ওয়াশিং মেশিন দাবি করা নিয়ে সমালোচনা করেন আন্দালিব রহমান পার্থ। মাননীয় স্পিকার, যে আসলেই যদি গাড়ি আর প্লট যখন ওনারা বাদ দিল, তখন ওনাদের বুকের উপরে কত বড় পাথর চাপা দিয়ে বাদ দিতে হলো যে মাইক্রোওয়েভ আর ওয়াশিং মেশিনের জন্য এই পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। মাননীয় স্পিকার, এ নিয়ে বিতর্ক শুরু হলে পয়েন্ট অফ অর্ডারে আন্দালিব পার্থর এমন বক্তব্য অন্যদের জন্য অসম্মানজনক উল্লেখ করেন স্পিকার। আপনি একজন সদস্যকে অফার করেছেন তাকে দেবেন, এটাও তার জন্য একটি ডিসরেসপেক্টফুল মনে হতে পারে। পরে পয়েন্ট অফ অর্ডার নিয়ে সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদে দাঁড়িয়ে অন্যদের জন্য অসম্মানজনক হয় এমন কথা কেউ না বলাই ভালো। এটার জন্য কমিটি আছে, ওখানে বললেই হতো। মানসিকতাগুলো এমন হওয়া উচিত যেটা এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারো সম্মানে আমরা আঘাত করব না। এদিকে মুলতবির আগে ঋণ খেলাপি সদস্য ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তোলা অভিযোগ খণ্ডন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এখানে মাননীয় অনেক সম্মানিত সংসদ সদস্য, তাদের কত কত ঋণ খেলাপি রয়েছে সেই সংখ্যা আমি উল্লেখ করেছি। এখন যেই দল ঋণ খেলাপিদের নমিনেশন দিয়ে তাদেরকে সংসদে নিয়ে আসে, এটা তো তাদের দায়িত্ব, তাদের উপরে এই দায় চাপায়। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার এবং অন্যান্য বিধিমালায় অনুসারে নির্বাচিত হয়ে এসছে, তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণ খেলাপি। এর আগে বাজেট আলোচনায় সংসদ সদস্য রুমিন ফারহানা বাজেটে নিত্যপণ্য ও কৃষি করের উৎস কর কমানোয় সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এনবিআর এর লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে ঋণ নেয়ার পরিমাণ বাড়বে। বিনিয়োগ ছাড়া সরকারের হাতে আর কোনো রাস্তা নাই। অর্থমন্ত্রী নিজেও সেটা উপলব্ধি করে বলেছেন, আমরা ঋণ নির্ভর বাজেট থেকে ধীরে ধীরে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে যেতে চাই। এদিন ইসলামী ব্যাংক ইস্যুতে বিরোধী দলীয় নেতার বক্তব্যের সমালোচনা করেন আইনমন্ত্রী। 24-এর গভর্নমেন্টের আগে যে একটা বিশেষ গোষ্ঠী সেই শেয়ার কিনে নিয়েছেন এবং ওই শেয়ারের রেকটিফিকেশনের একমাত্র অধিকার আছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের। এর আগে অধিবেশনের শুরুতে দুজন সংসদ সদস্যের নোটিশের পরিপ্রেক্ষিতে ধর্মীয় রীতি সম্পর্কে কথা বলেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। বিধি হইতে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে। এছাড়া সংসদে আলোচনা হয় মামুনুল হক প্রসঙ্গেও। মাওলানা মামুনুল হক অনেক বড় বড় কথা বলছেন এই বাজেট নিয়ে, কিন্তু তিনি যে গাজীপুরে নারী শোয়া ধরা পড়লেন মুদাবির নামে, আসলে সেটা কি ছিল আমি জানি না। রাজনৈতিক নেতার পরকীয়া সম্পর্কে আপনি মন্তব্য করেছেন, যে যার এখানে এসে জবাব দেওয়ার সুযোগ নাই, তার সম্বন্ধে অভিযোগ তোলা সংসদে সমীচীন নয়। আপনারা মুতা বিয়ে সম্পর্কে আমার কাছে কেন জানতে চাইলেন? আমাকে কি এক্সপার্ট মনে হয় এসবের ব্যাপারে? হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। একসময় বনদস্যুদের কাছে সুন্দরবন ছিল নিরাপদ আস্তানা। চাঁদাবাজি ও মুক্তিপণ আদায় সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ত তারা। তবে এখন সেই চিত্র বদলেছে। সম্প্রতি কোস্টগার্ডের অভিযানে আটক হয় ৩৯ বনদস্যু। দস্যুতা করতে না পেরে মোংলা কোস্টগার্ডের স্টেশনেই হামলা করে তাদের একটি গ্রুপ। এমন অবস্থায় সুন্দরবনের আইন শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় নয়, এমন হুঁশিয়ারি কোস্টগার্ডের। সুন্দরবন প্রকৃতির এক অপরূপ নিদর্শন। বেশ কয়েকটি খাল আর নদীর মোহনা বেষ্টিত এই উপকূল, তাই সময়ের সাথে পর্যটকদেরও নজর কাড়ে অঞ্চল। তবে রাত নামলেই বদলে যায় দৃশ্যপট। উপকূলীয় এই দুর্গম জলপথ হয়ে ওঠে বনদস্যুদের নিরাপদ আস্তানা। বছরের পর বছর সুন্দরবনের এই জলপথ ব্যবহার করে দস্যু বাহিনী। ট্রলার থামিয়ে জেলেদের অপহরণ, জিম্মি করে মুক্তিপণ আদায় ও অস্ত্রের মহড়া নিত্যকার ঘটনা। এমন প্রেক্ষাপটে বনদস্যু নিয়ন্ত্রণে সম্প্রতি অভিযানে নামে কোস্টগার্ড। আটক করা হয় ৩৯ জনকে, জব্দ করা হয় দেশি বিদেশি ৪২টি আগ্নেয়াস্ত্র। দস্যুদের হাতে জিম্মি ৪১ জনকে জীবিত উদ্ধার করে বাহিনীটি। এতে কোণঠাসা হয়ে পড়ে বনদস্যু বাহিনীগুলো। প্রায় সময় সক্রিয় হওয়ার চেষ্টা করলেও কোস্টগার্ডের তৎপরতায় তা বেঁচতে যায়। এমন পরিস্থিতিতে কোনো উপায় না পেয়ে এবার কোস্টগার্ডের স্টেশনেই হামলা করে দস্যু বাহিনীর একটি গ্রুপ। সংস্থাটি বলছে, সুন্দরবনে নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের ভয়ে এখন লোকজন অস্থির যে কোস্টগার্ড ঘুরতেছে। একটা বড় সংখ্যক সন্ত্রাসীর এখন ওই অবৈধ কাজ করার পথ বন্ধ হয়ে যাচ্ছে। এখন তারা সংঘবদ্ধভাবে হয়তো কারোর প্ররোচনায় পড়ে, এটা আমি এখনই বলতে পারবো না,
তারা চেষ্টা করছে ইমেজ সংকটে ফেলার জন্য একটা বাহিনীকে। আমরা অত্যন্ত স্ট্রং ফুটেজে আছি, আমরা বাহিনীর ভাবমূর্তিকে কোনোভাবেই নিচে নামতে দিব না। সুন্দরবন দিয়ে আগেই পুশিন হলেও এখন একেবারেই নেই বলে দাবি সংস্থাটির। এখনও উপকূলীয় এলাকায় রয়েছে ৬ থেকে ৭টি বনদস্যু বাহিনী, তাদেরও নজরদারিতে রেখেছে কোস্টগার্ড। সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিতে চলছে বাংলাদেশ কোস্টগার্ডের টহল কার্যক্রম। একই সঙ্গে বনদস্যু দমন, জীববৈচিত্র্য সংরক্ষণ, চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি চালাচ্ছে তারা। সংস্থাটি বলছে যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত বাহিনীর সদস্যরা। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, সুন্দরবন। গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তালহা স্পিনিং মিলের শ্রমিকরা। এতে মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা জানান, কয়েকবার তারিখ পরিবর্তনের পর বুধবার মে মাসের বেতন পরিশোধের কথা থাকলেও তা দেয়নি কর্তৃপক্ষ। বৃহস্পতিবারও পরিশোধ না করায় এদিন রাত 10টায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে রাত 1:45টায় যান চলাচল স্বাভাবিক হয়। আদালতের ডিক্রি ছিল এক দাগে, কিন্তু উচ্ছেদ চালানো হয়েছে অন্য দাগে। এমনকি উচ্ছেদ অভিযান চালানো হয় কোনো নোটিশ ছাড়াই। এমনই অভিযোগ কিশোরগঞ্জ জেলা আদালতের আমিন কমিশনার শহীদুল ইসলাম ও নাজির মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয় ভূমি অফিসও বলছে উচ্ছেদ করা জমি ডিক্রিভুক্ত ছিল না। এ ঘটনায় আদালতে ক্ষতিপূরণ মামলা করেছেন ভুক্তভোগী। গত বছরের ২৪শে নভেম্বর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কুকিমাদল এলাকায় উচ্ছেদ অভিযানে যান জেলা আদালতের আমিন কমিশনার শহীদুল ইসলাম ও নাজির মঞ্জুরুল ইসলাম। অভিযানে নেতৃত্ব দেন এসিল্যান্ড মোহাম্মদ আলামিন কবির। ভুক্তভোগীরা জানান, আদালতের নির্দেশ ছিল ১০০৮ এবং ৯৫৪ দাগে উচ্ছেদ চালানোর, কিন্তু উচ্ছেদ করা হয় ১০১১ দাগে, যেখানে ছিল নজরুল ইসলামের মণিহারি ও হার্ডওয়্যারের দোকান। নজরুলের পরিবার বলছে কোনো নোটিশ ছাড়াই অভিযান চালানো হয় এবং মালামাল সরিয়ে নেওয়ারও সুযোগ দেওয়া হয়নি। উচ্ছেদের এক পর্যায়ে বিস্ফোরণ ও আগুনে গুরুতর দগ্ধ হন নজরুল ইসলামের ছোট ভাই সুলতান মিয়া। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরা আমাকে কোনো নোটিশ দেয় নাই। একটা মার্কেটে এনে কোটি টাকার মাল, তখন এরা আমাকে সময় না দিয়েই এরা উচ্ছেদটা করলো। সকল প্রশাসনের পায়ে ধরছি, আমার 2 ঘন্টার সময় দেন, আমি অন্তত মাল চামানাগুলো সরাই। বলছে সময় দেওয়া উনাদের চাকরি না। স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদে আইন শৃঙ্খলা বাহিনী নয়, ছিল স্থানীয় প্রতিপক্ষ। উচ্ছেদ করার কথা প্রশাসনরা, উচ্ছেদ করেছে তারা নিজেরাই। হঠাৎ করে দেখলাম কি জানি ছাড়ছে, তখন আমরা বিশাল বড় আগুন। আমরা শুনতাম কাকা ভিতরে গেছি, স্যার হিসাবের কাতা আনতো, সমস্ত শরীর পা পুড়ে গেছে, কোনো একটা অংশ তার বাকি নাই। ভূমি অফিসের প্রতিবেদন অনুযায়ী উচ্ছেদ করা ১০১১ নম্বর দাগটি মামলার প্রাথমিক ও চূড়ান্ত ডিক্রির বাইরে এবং এই জমির প্রকৃত মালিক নজরুল ইসলাম। এছাড়া পাকুন্দিয়া ডিক্রির বাইরে ভবনে উচ্ছেদ অভিযান চালানোর অভিযোগও আছে শহীদুল ইসলাম ও মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে। ৬৫ বছর আগের দলিল আছে আমাদের। হঠাৎ করে একদিন এসিলেন স্যার আয়সা, লোকজন নিয়ে আইসা আমিন কমিশনার সহ এবং আমাদের ইউনিয়ন পরিষদের নায়েব আইসা বলতেছে আপনাদের এখানে ডিগ্রি। আমরা বলতেছি কিসের ডিগ্রি, আমরা তো মামলা সম্পর্কে কিছু জানি না। আমিন সামিল দেখছে যে এই জায়গার ডিগ্রি না, আরো মাপ হচ্ছে যে এটা অন্য জায়গা, এটা ভুল ব্যবস্থা ভাঙিয়ে দিচ্ছে। অভিযুক্ত দুইজন পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি দায় চাপাচ্ছেন। নাজির সাহেব দখল প্রদান করছে, এটা হলো নাজির সাহেবের দখল প্রদানের দায়িত্ব হলো নাজির সাহেব, আমার না। নাজির সাহেবের ভুল বানতে হলে নাজির সাহেব এটা জবাবদিহিতা করবো। আমার যদি মাপ দিবে বলে তা আমি জবাবদিহিতা করবো। প্রত্যেকের যে নিয়োগকৃত আমিন থাকে ওনারা তো পরিমাপ করে দেন, সীমানা নির্ধারণ করে দেন। সীমানা নির্ধারণ করে দেওয়ার পরে এটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা এক্সিকিউট করি। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া এসিল্যান্ড আলামিন কবির জানান, আদালতের নির্দেশনায় ভুল বা অসঙ্গতি থাকলে এর প্রতিকারও আদালতের মাধ্যমেই সম্ভব। আদালতের যদি কোনো প্রসিডিউরাল মিস্টেক হয়ে থাকে তাহলে আদালতের অবশ্যই এটা একটা আদালতের প্রতিকারের একটা জায়গা থাকে, আদালত অবশ্যই সেটা প্রতিকার করতে পারে। সরকারি আইনজীবীরা জানান, অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগও রয়েছে সংশ্লিষ্ট আদালতে। কোর্টে এই অভিযোগ উত্থাপিত হলে সাক্ষ্য প্রমাণে যদি এটা প্রমাণিত হয় তাহলে ওই সংশ্লিষ্ট কোর্টই ওই জারিকারকের বিষয় ব্যবস্থা নেবেন, ওই ডিক্রি বিষয় ব্যবস্থা নেবেন। ন্যায় বিচারের আশায় এখনো প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন নজরুল ইসলাম। ডিবিসি নিউজ ডেস্ক। যশোর সদরে প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দের অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। অসচ্ছল শিক্ষার্থীদের খাতা কলম সহ বিভিন্ন সামগ্রী কেনার ১,৪৯,০০,০০০ ভুয়া ভাউচারে তুলে নিয়েছেন প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা।
তবে অভিযুক্তরা এখন একে অন্যের ঘাড়ে দোষ চাপাতে ব্যস্ত। যশোর সদরের ২৫০ প্রাথমিক বিদ্যালয়ে ২০২৪-২৫ অর্থবছরে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য অর্থ বরাদ্দ দেয় সরকার। প্রতিটি বিদ্যালয় বরাদ্দ পায় ৪৫,০০০ থেকে ১ লাখ টাকা। তবে বেশিরভাগ স্কুলেই অর্থ খরচে মিলেছে অনিয়মের অভিযোগ। শিক্ষা অফিসের তথ্যের সাথে খরচের তথ্যে রয়েছে গরমিল। প্রায় ১০টি কেনাকাটায় ভাউচারে স্বাক্ষর করেছেন একই ব্যক্তি। এমনকি একটি ক্যাশ মেমোতে পাওয়া গেছে ময়মনসিংহের এক দোকানের নাম। এমন অনিয়মে বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষা অফিসের কর্মকর্তারা জড়িত উঠেছে এমন অভিযোগ। তবে ভাউচারে অসঙ্গতির বিষয়ে দায়সারা জবাব অভিযুক্ত কয়েক শিক্ষকের। দোষ চাপাচ্ছেন শিক্ষা কর্মকর্তাদের ঘাড়ে। ওখানে মেরামত না, ওখানে করায় লেখাটা উচিত ছিল। আমাদেরকে হুট করে বলা হয় যে এগুলো হচ্ছে আপনি এক্ষুনি ভাউচার দেন। তখন আমাদেরকে ভাউচার ম্যানেজ করা একটু কঠিন হয়ে যায়। তখন আমাদের নিজেদেরকে একটু সত্যি কথা, এটা আমাদের নিজেদেরকেও করতে হয়। ভাউচার লেখার সিস্টেমে কিছু ভুল হয়েছে, এই নির্দেশনাটা আগে পাইনি। পাওয়ার পরে যেগুলো লিখেছি বা লিখতে হয়েছে সেগুলো ঠিক করেছি। সরকারি উপজেলা শিক্ষা অফিসার থেকে উনি হচ্ছে যাচাই করে সই স্বাক্ষর করেন এবং সিলেক্ট কমিটি আছে। আর শিক্ষা কর্মকর্তাদের দাবি ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দ এসেছে কম। কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে। কোনো অভিযোগ থাকলে তারা পুনর্বার দেখবেন, আমি নিজেও স্যাম্পলিং দিয়ে একটা দেখবো এবং দেখলে যদি কোনো অনিয়ম পাওয়া যায় আমরা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যে ভার্সিটি যেটি দেখেছেন ওটা আসলে স্বাক্ষর কিন্তু নাই, আমার অফিসারের স্বাক্ষর নাই, শিক্ষকের স্বাক্ষরই আছে। দেখেছি স্বাক্ষর না থাকলে এটা আসলে ভ্যালিড ভাউচার আমরা ওইভাবে এখনো বলতে পারবো না। যদি কোনো রকম অনিয়ম দুর্নীতি হয় আমরা এটা ব্যবস্থা নেব। জেলার ৮ উপজেলার ১,২৯০টি প্রাথমিক বিদ্যালয়ের বরাদ্দ সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলা বগুড়ায় দীর্ঘদিন লাগেনি উন্নয়নের ছোঁয়া। এর প্রভাবে বেড়েছে বেকারত্ব। বাধ্য হয়ে শিক্ষিত অনেক তরুণ বেছে নিচ্ছে অটোরিকশা চালানোকে। তাতে শহরে বেড়েছে নাগরিক সমস্যা। তবে বিশিষ্টজনরা বলছেন, তরুণদের ফ্রিল্যান্সিং এর মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে পারলে স্থায়ীভাবে সমাধান হবে এ সমস্যার। বগুড়ার রানীরহাট এলাকার স্নাতক মামুনুর রশিদ সরকারি বেসরকারি অনেক দপ্তরে আবেদন করেও চাকরি নামের সোনার হরিণের নাগাল পাননি। তাই জীবিকার তাগিদে সড়কে নেমেছেন অটোরিকশা নিয়ে। এ যাবৎ অনেক সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করছি, আসলে আমার চাকরিটা হয় নাই, পরে এই পথ বেছে নেওয়া লাগছে। মামুনুরের মতো অনেকেই বেছে নিয়েছেন এ পথ। তাতে নগরীর সড়কগুলোতে বাড়ছে যানজট সহ নানা জটিলতা। যানবাহন বেড়ে গেছে, এত ইজি বাইক বা সিএনজি বেড়ে গেছে, এটা আসলে ধারণ ক্ষমতা আসলে নেই। এই শহরের ধারণ ক্ষমতা অত আসলে নেই। তরুণদের ফ্রিল্যান্সিংয়ে যুক্ত করতে পারলে এ সমস্যার সমাধান সম্ভব বলছেন আইটি সংশ্লিষ্টরা। তবে এর জন্য মানসম্মত প্রশিক্ষণ কেন্দ্র, সুলভ ও দ্রুতগতির ইন্টারনেটের পাশাপাশি সরকারের সহযোগিতায় জোর দিচ্ছেন তারা। বেকার স্টুডেন্ট, বেকার যদি জনগোষ্ঠী বলি, প্রতি বছর আমাদের বগুড়া থেকেই প্রায় 50 থেকে 60,000 স্টুডেন্ট বেরোচ্ছে। উন্নত দেশগুলোর দিকে দেখে সেখানে 100-200 Mbps ইন্টারনেট স্পিড কোনো বিষয়ই না। সেখানে আমাদের এখানে 20 Mbps থেকে শুরু হচ্ছে। তো 20 Mbps ইন্টারনেট খুবই স্লো, আবার সবসময় এই 20 Mbps পাওয়া যাচ্ছে না। সুযোগ পেলে ফ্রিল্যান্সিংয়ে নিজেদের যুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন অনেকে। আমি যেটা ভাবছিলাম তার থেকে অনেক বেশি কিছু করতেছি। আর এখানে যে কেউ চাইলেই আসতে পারবে যদি তার নিজের প্রতি একটা আত্মবিশ্বাস থাকে যে আমি করব বা করতেই পারবো। যে কাজে আসছি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা কাজে আসছি মনে হচ্ছে, আর এই কাজে খুব আনন্দ নিয়েই কাজ করা যায়। তথ্য প্রযুক্তি খাতের বিকাশে প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে বলে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এই স্পিডগুলো বাড়িয়ে যাতে ফ্রিল্যান্সিং এর কাজ, কর্মমুখী শিক্ষার যে বিষয়গুলো রয়েছে, এই ধরনের স্পিড বাড়ার ব্যাপারে মন্ত্রণালয় কাজ করছে। আমার মনে হয় সহসাই এ ব্যাপারে একটা ভালো কিছু আপনারা দেখতে পারবেন। বগুড়ায় 5 শতাধিক তরুণ ফ্রিল্যান্সিংয়ে যুক্ত। এই সংখ্যা বাড়ানো গেলে গতি পাবে স্থানীয় অর্থনীতি বলছেন সংশ্লিষ্টরা। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া। ইরানের সাথে শান্তি চুক্তির অংশ হিসেবে দেশটির ওপর থেকে সব ধরনের নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। আর আগামী 7 দিন হরমুজ প্রণালীতে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজের ট্রানজিট ফি মওকুফ করেছে ইরান। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরায়েল সহ সব ফ্রন্টেও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আশা করছেন। একই সাথে ইরানের সাথে
চুক্তির ফলে বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়াতেও সন্তোষ জানান ট্রাম্প। এদিকে শান্তি চুক্তির বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি স্পষ্ট করে বলেন, সমঝোতার অর্থ শত্রুর অবস্থান মেনে নেওয়া নয়। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভূমিকার কারণে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তির স্থায়িত্ব নিয়ে শঙ্কা জানিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পাশাপাশি এই চুক্তি সইকে যুক্তরাষ্ট্রের জন্য পরাজয় হিসেবে দেখছেন তারা। মনে হয় যে এই সমঝোতা স্মারকের সাফল্য নির্ভর করবে ইসরায়েলের উপর। ইসরায়েল যদি আবার লেবাননে হামলা চালায় তাহলে ইরান হয়তো এই চুক্তি থেকে সরে আসবে। আমার মনে হয় ইরান লাভবান হয়েছে। আমি যেরকম বলছিলাম যে 14টা যে পয়েন্ট রয়েছে 13টাই আমার মনে হয় যে ইরানের পক্ষে গিয়েছে। শুধু একটি ক্ষেত্রে ইরান ছাড় দিয়েছে, সেটা নিউক্লিয়ার এনরিচমেন্টের ক্ষেত্রে। যুক্তরাষ্ট্র হেরেছে বলেই মনে হচ্ছে, ইরানের আসলে জয় হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় বসতে প্রস্তুত ইউক্রেন। তবে এর আগে নিজেদের অবস্থান শক্ত করতে ইউরোপকে অবিলম্বে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের সময় এক বার্তায় পুতিনকে উন্মাদ আখ্যা দেন জেলেনস্কি। তার অভিযোগ, ইউক্রেনের সবকিছু পুড়িয়ে দখল করতে চান রুশ প্রেসিডেন্ট। এ সময় ইইউর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করতে হবে।